নাজমুল প্রধান, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনাকে যে বিষয়টি জানতে চাই আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে সেটি আদৌ উইথড্র করা হবে কিনা তা নিয়ে একটি অনিশ্চয়তা রয়েছে। তার মধ্য দিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দুদিন আগে মন্তব্য করলেন যে আওয়ামী লীগের দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে, আওয়ামী লীগ আর ফিরবে না। সেই জায়গা থেকে আপনার মন্তব্য, আপনি কি মনে করেন এই অবস্থা থেকে? অসংখ্য ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাদেরকে। আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে আমি নিজেও গতদিনের বক্তৃতাটা শুনে আমি নিজে একটা আশ্চর্য হয়ে গেছি। এ কারণেই যারা বিজয় লাভ করে, যে কোনো কিছু বিজয় লাভ করে, বিজয়ীরা সাধারণত তার দৃষ্টিভঙ্গির প্রসার হয়। আমরা আশা করেছিলাম ইউনিট সরকারের কাছে, যেমন 69 সালে 10 বছরে আইয়ুব খান পরাস্ত হওয়ার পরে আন্দোলনে পরাস্ত হলো এবং নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগকে পরাস্ত করে তাকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বর্তমানে ক্ষমতাসীন সরকার এবং যারা আছেন বিরোধী দলে, এরা কিন্তু আন্দোলনে আমরা সবাই মিলে আওয়ামী লীগকে পরাস্ত করতে পারলেও কিন্তু নির্বাচনের মধ্যে পরাস্ত করতে পারিনি। ফলে এই যে কথাটা বললেন উনি, যে আওয়ামী লীগের দাফন সম্পন্ন হয়েছে, এটা সম্পূর্ণ একটা, কি বলবো আমি, ডেমাগোগি করলেন এবং এটা এটা কিন্তু মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে রাজনীতিতে। একটা তো প্রতিহিংসার তো বিষয় আছেই, তারপরও আপনি ভোটে ফেস করার সাহসই করলেন না। যেহেতু সাহস করলেন না, সেই কারণে আওয়ামী লীগের দাপন সম্পন্ন হয়েছে, এটা বলার কোনো সুযোগ আপনার নেই। যদি ভোট ফেস করে আওয়ামী লীগকে পরাস্ত করতে পারতেন মুসলিম লীগের মতো, তাহলে বলতে পারেন যে আওয়ামী লীগের দাপন সম্পন্ন হয়েছে। আমি আশা করব বর্তমান সরকার টু-থার্ড মেজরিটি ক্ষমতায় এসছে, আমি রাজনীতিটাকে সহনশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। প্রতিহিংসা দিয়ে কিন্তু ক্ষমতা ভোগ করা যায়, ক্ষমতাকে চিরস্থায়ী করা যায় না, পাকাপোক্ত করা যায় না, কাউকে নিশ্চিহ্ন করা যায় না। ফলে যে প্রতিহিংসার রাজনীতি বর্তমান সরকার নিচ্ছে, এটা দেশ জাতির জন্য অশনি সংকেত। আমি দ্রুত বর্তমানে এই বিএনপি দলটিকে আমি প্রতিহিংসার থেকে দূরে এসে একটা সহনশীল রাজনীতি এবং এই যে বিগত সরকারের সময় যারা খুন খারাপি করছে, যারা দুর্নীতি করছে, টাকা পাচার করে, বিচার হোক, অবশ্যই চাই আমরা। কিন্তু পাশাপাশি সেই সেই যেটা শক্তি, সেই শক্তির রাজনীতির অধিকারটা যারা রাজনীতি করতে চায় তার অধিকারটা অক্ষুণ্ণ থাকুক। না হলে বাংলাদেশে এই প্রতিহিংসার রাজনীতি, পালাবদলের রাজনীতিটা, এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু এটা সম্পন্ন হবে না। আমাদের মূল দুর্ভাগ্য হচ্ছে যে আমরা কখনোই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ক্ষমতা পরিবর্তনের ধারাটাকে আমরা শক্তিশালী করি নাই। আমরা দেখেছি দেশ স্বাধীনের পর থেকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, এরপর অবৈধ ক্ষমতা দখল এবং আবার উচ্ছেদ, হত্যা, আবার অবৈধ ক্ষমতা দখল, এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক রাজনীতি ক্ষতিগ্রস্ত করেছে, এটা আমি মনে করি। কিন্তু সরকার যদি মনে করে আমরাই শেষ, আমরাই চূড়ান্ত, আমরা যাহা বলবো তাহাই শেষ, তাহলে এটা একটা ফ্যাসিস্টিক মনোভাবের বহিঃপ্রকাশ। এমনিতে সরকার বিগত 4 মাস হয়েছে ক্ষমতায় এসছে, আওয়ামী লীগের যে পুরনো পথ দেখানো পথ, সেই পথেই হাঁটছে সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। আপনি টিআর বলেন, কাবি খায় বলেন, চাঁদাবাজি বলেন, এই সামগ্রিক বিষয় মিলে এগুলো করতেছে। আমরা তারপরেও তো আমরা আমরা তো অবাক হয়ে গেলাম। আমি তো কি বলবো নিয়ে, এই যে গতকালকে আমরা দেখলাম সংসদ ভবনে একটা দেশের যত বড় ক্ষমতা হবে তার 250 বছর স্বাধীনতা উপলক্ষে একটা উদ্যাম নৃত্য দেখলাম সংসদ ভবনের সামনে। কি জন্য, কেন, কি কারণে? এটা আমেরিকার কাছে কি এত ক্ষমতা যে ক্ষমতার কারণে আমেরিকা যা বলবে তাই শুনতে হবে? আমি তো কোনো কারণ খুঁজে পাই না। আজকে মধ্যপ্রাচ্যে একের পর এক জঘন্য হত্যাকাণ্ড আমেরিকা সমর্থন ইসরায়েল চালিয়ে যাচ্ছে। শিশুর থেকে শুরু করে আমেরিকা নিজেও ইরানে হত্যা করলো। সেই আমেরিকার এরকম খোলা উদ্যম নৃত্য তার পাস করতে হবে, তার দেশের প্রতিষ্ঠাবার্ষিকী 250 বছর পূর্তি করতে হবে আমাদের সংসদ ভবনে। কেন? এটা জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করা, বাংলাদেশের জনগণকে হেয় করা। যে আমেরিকা, হ্যাঁ আমেরিকার সঙ্গে বন্ধুত্ব আমাদের থাকবে, থাকুক, অসুবিধা নেই। কিন্তু যে দেশটা 71 সালে গণহত্যার জন্য দায়ী, যুক্ত, সেই দেশটা এখানে লম্পজম্প করছে, উদ্যম করছে সংসদের সামনে, এর লজ্জা রাখি কোথায়? আজকে আমি সেই কারণে আমি সরকারকে আবারও বলবো, সরকার এখনো মনে হচ্ছে আমার কাছে সরকার, কেউ যে বলে না সেম সে, সরকার নাই। সরকার ক্ষমতার পিঠে সওয়ার হয়েছে। যে ক্ষমতার পিঠে সওয়ার হলে জনগণ থেকে সরকার বিচ্ছিন্ন হয় এবং এবং এর পরিণতি সরকারকে ভোগ করতে হয়, যেটা দেশ জাতির মঙ্গল হয় না। এবং যার কারণে বাংলাদেশ সরকার মনে করতেছে যে আমেরিকাকে সন্তুষ্ট রাখতে পারলেই আমাদের ক্ষমতাটা চিরস্থায়ীভাবে পাকাপোক্ত হবে। আমি আজকে বাংলাদেশ সরকারকে দেখা দিতে চাই, মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সবাই মনে করছিল যে আমেরিকাকে সন্তুষ্ট রাখতে পারলেই তাদের কেল্লা ফতে। কিন্তু দেখা গেছে যে না, ওখানটাও কিন্তু শক্তি, অ্যান্টি আমেরিকান শক্তি এত প্রবল ডেভেলপ করছে, যার কারণে তাদের সেই আশায় গুলিবালি হয়ে গেছে। ফলে বাংলাদেশে যে সরকার মনে করতেছে যে আমেরিকাকে তুষ্ট করতে পারলে, যা বলবে তাই শুনলেই আমরা আমরা সবকুল পার হয়ে যাব, আমার ধারণা এই জায়গাটায় ওনারা ভুল করছে। এবং সেই ভুল যদি শুধরাতে না পারে, দেশ জাতি আরো ক্ষতির সম্মুখীন হবে, ক্ষতিতে পড়বে। আমি আবারও সরকারকে আহ্বান করবো, আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসেন। আমাদের দেশটা কোনো শক্তির কাছে, বিদেশি কোনো শক্তির কাছে, দিল্লি না ঢাকা, এটা এখন ফাঁকা। এখন কি মার্কিন যুক্তরাষ্ট্র না পাকিস্তান, এগুলি তো লোকজন বলছে।
ফলে এইসব প্রথম আমরা আমরা দিল্লিও না, আমরা আমরা পাকিস্তানও না, আমরা যুক্তরাষ্ট্র না, আমরা বাংলাদেশ। অনেক কষ্টের এই দেশটা, পৃথিবীর মানচিত্রে বাঙালিদের একটাই দেশ, সেই দেশটা শির উঁচু করে, মাথা উঁচু করে গোটা বিশ্বের মান থাক, আমরা এটাই চাই। ফলে কারো প্রতি বর্তমান সরকারকে বলবো আমি, কারো প্রতি বিশেষ অনুকম্পা নিয়ে অথবা বিশেষ কি বলা যায় যে দৃষ্টিভঙ্গি নিয়ে সখ্যতা প্রেম প্রীতি করতে গেলে এটা ওই গরিবের সুন্দরী বউ ভাবির মতোই হবে। ফলে সরকার এই থেকে বেরিয়ে আসুক, আমি এটাই কামনা করি। আপনি আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসার বিষয়ে বলছেন যে সরকার ভুল পথে আছে। সাথে ওই বক্তব্য যেটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করলাম, সেখানে তিনি আরেকটা কথা বলেছেন যে সংগঠন হিসেবে বা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আওয়ামী লীগের বিচারের ব্যবস্থাও করা হচ্ছে, অতি দ্রুত এই বিচার কাজ শুরু হবে। আমি আপনার আমি আমি যে কথাটা বলতে চাচ্ছি, দেখেন 69 সালে সরকার কথাটা ভুল বলছে, হোম মিনিস্টার ভুল মানে এক রীতিমতো অধ্যত্ত। 69 সালে মুসলিম লীগ পরাস্ত হওয়ার পর নির্বাচনের মধ্য দিয়ে মুসলিম লীগকে পরাস্ত করে আমরা তার দাফন সম্পন্ন করেছিলাম। এখানটায় আওয়ামী লীগের ভয়ে ভীত হয়ে আন্দোলনে পরাস্ত করলো, যেহেতু আন্দোলনে অনেক কথা আছে এখানটায় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন প্রথমে, এই যে ব্রিগেডিয়ার সাগর সাহেব কিছু কথা বলছিলেন সেই সময়, যার কারণে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলে আন্দোলন নিয়ে কিছু কথা আছে, ষড়যন্ত্র কিছু কথা আছে, আমরা সেগুলি বলে আন্দোলনকে খাটো করতে চাই না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো আন্দোলনে যেমন পরাস্ত করছেন, নির্বাচনে পরাস্ত করার সাহস দেখাতে পারলেন না। এই যে সাহসটা দেখাতে পারলেন না, এই জায়গাটাই আওয়ামী লীগের রাজনীতি করার তার ভিত্তি যুক্তি সে খুঁজে পাচ্ছে। যদি সাহস দেখাতে পারতেন, নির্বাচনের মধ্যে তাকে পরাস্ত করতে পারতেন, তাহলে বলতে পারতেন তার দাফন সম্পন্ন হয়েছে। যেহেতু পারেন নাই, ফলে এই কথাটা হচ্ছে আপনার অতি 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 কথন, এটার কোনো মূল্য নেই বাস্তবিক অর্থেই। কিন্তু আমার আরেকটি সাপ্লিমেন্টারি কোশ্চেন আছে এই বিষয়ে, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের যে সংগঠন, সেটির বিচার না করে আপনারা যুদ্ধ করেছেন যে দলের নেতৃত্ব, অনেক দলের সমন্বয়ে যুদ্ধ মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, কিন্তু নেতৃত্ব আওয়ামী লীগ ছিল। সেই আওয়ামী লীগের বিচার হবে, হোক তারা যদি সন্ত্রাসী সংগঠন হয়ে থাকে বিচার হবে। কিন্তু এটি কি অন্য কোনো কিছু মিন করে যে যুদ্ধাপরাধের শুনেন, সংগঠনকে? জি। মিন তো করে। আপনি দেখবেন এই যে জুলাই আমরা দেখেছি, আমরা যখন ওই যে সংস্কার কমিশনে বসেছি, আমরা দেখেছি মুক্তিযুদ্ধটাকে খাটো করে বাইপাস করে ডিলিট করে একটা ওনারা মেটিকুলাস ডিলিট সামনে এগোতে চাইছে, যার কারণে আমরা সংস্কার কমিশনে সই করিনি, আমরা বেশ করে দল আমরা সম্মতি হই নাই। এই যে আন্দোলনের কর্মী বীর, তাই না? আমরা তো এই বাংলাদেশটা তো আন্দোলন সংগ্রামের দেশ। এটা 52 সাল থেকে শুরু হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে, তাই না? যেহেতু সশস্ত্র মুক্তিযুদ্ধ হয়েছে, তার তাদেরকে মুক্তিযুদ্ধ বলা হয়। এখানটায় এই যে জুলাই যোদ্ধা, তাহলে কি ওনারা কি সশস্ত্র, এই যে কথা জুলাই যোদ্ধা যদি ওনারা হন, তাহলে কি এই যে গুলিগালা বোথ সাইড এগুলি কি ওনারা করছেন? আচ্ছা, যদি করে থাকেন তাহলে তো এটা তো অন্যায় করছেন। গণ আন্দোলনের বিষয়টাই অস্ত্রের বিরুদ্ধে নিরস্ত্র সংগ্রাম, এটাই পৃথিবীতে হয়ে আসছে। আজকে মুক্তিযুদ্ধটাকে খাটো করার জন্য ওনারা মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই যোদ্ধা নিজে ঘোষণা করছেন, এক। দ্বিতীয় কথা, ইউনূস সাহেব এগুলোকে প্রশ্রয় দিয়েছেন। এবং দেখেন ভাতার ক্ষেত্রে 20,000 টাকা ভাতা, 20,000 টাকা ভাতা করছে মূলত মুক্তিযুদ্ধটাকে কাউন্টার করার জন্য। এখানটায় পাকিস্তানি ভাবধারাটাকে নতুন করে, নতুন স্লোগানে, নতুন মোড়কে এখানটায় প্লেস করার জন্য তারা এই কাজটা করছে। অথচ এই আন্দোলনে আপনি জানেন যে শুধুমাত্র ওই জামাত শিবিরই ছিল না। জামাত শিবির তো ছিল ঘাপটি মারে আওয়ামী লীগের সঙ্গে গুপ্ত হিসাবে। জামাত ছিল প্রকাশ্যে, তাও বিএনপি ছত্রছায়ায়। ফলে আজকে এই ফোর্সটা এখানটায় মূলত আন্দোলনের যে চরিত্রটা, সেই চরিত্রটাকে বদলায় দিয়ে ওনারা একটা মনে করছে এটা 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 একটা মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন সংগ্রাম। এবং এই কারণে ওরা এই জুলাই যোদ্ধা বলছে, ভাতার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ব্যবহার করতেছে, সামগ্রিক বিষয়ে এই কাজগুলি করতেছে। এবং বিএনপির পক্ষ থেকে যদিও বলা হয়, বলতেছে ওনারা ইলেকশন আগে ব্যবহার করছে, আমরা মুক্তিযুদ্ধের দল, মাঝে মধ্যে পার্লামেন্ট বিতর্ক করে, কিন্তু মুক্তিযুদ্ধের মূল এসেন্স বিএনপি ধারণ করে কিনা এই বিষয়ে বিলিয়ন ডলার প্রশ্ন আছে। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে কতগুলো জিনিস তারা এগুলি যেগুলি করলো ইউনূস সাহেব, সেগুলি বিএনপি তার রাজনৈতিক কি বলা যায় বিবেচনার মধ্যে আনে নাই। সামগ্রিক বিষয়গুলো যেমন ধরেন যে এখানটা কথা হচ্ছে বাংলাদেশে আপনার এখানটায় অনেক লড়াই হয়েছে, ভবিষ্যতে অত লড়াই হবে, বিদেশে লড়াই করতে হতে পারে, যুদ্ধ করতে হতে পারে। আজকে এই যে এখানটায় বদিউল আলম সাহেব, বদিউজ্জামান, উনি যে এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, উনি বলেছেন যে এত জায়গা থাকতে কেন এখানটা একটা জাদুঘর করতে হবে, কি কারণ? ওইখানটায় ওই যে প্রধানমন্ত্রীর বাসভবনে, তাই না, কেন জাদুঘর করতে হবে? আজকে গোটা বাংলাদেশের ইতিহাসটাকে, বাংলাদেশের মানুষের সংগ্রামটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই জুলাই করে বড় দেখানোর প্রবণতার মধ্যেই কিন্তু আমাদের কি বলা যায় যে মানে দেশ জাতির মধ্যে সংকটটা এখন ঘনীভূত হচ্ছে দিন দিন। যার কারণে জুলাইকে নিয়েও
কিছু বাজে কথা হচ্ছে, যেগুলো আমরা প্রশ্রয় দেই না, আমরা চাই না এই কথাগুলি হোক। ফলে আমি আশা করব আন্দোলনকারী সমস্ত শক্তিসমূহ এখানটায় নিজেদেরও একটা সেন্সে আসতে হবে যে আমরা আন্দোলনটা করেছিলাম কি কারণে। ওটা নিয়ে শুরু হওয়ার পরে একটা ইললিগাল রুল বা জোর করে ক্ষমতায় থাকার যে প্রবণতার বিরুদ্ধে সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, অভ্যুত্থান হয়েছে, এবং যারা ছিলেন তারা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছেন, ভালো কথা, ভেরি গুড। কিন্তু এটাকে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা যে হচ্ছে, এটা পরিষ্কার পরিষ্কার। এবং যার কারণে বর্তমান সময়ে এই সরকার, বিএনপি সরকার, এই বিষয়গুলি যদি পুঙ্খানুপুঙ্খ খেয়াল না করেন, তাহলে এই দেশটা বিএনপি যত চেষ্টাই করুন না কেন, এটা বিএনপি রাজনীতিতে এটাকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। কারণ বিএনপি জামাত একই ধারার রাজনীতি, একই সঙ্গে গলাগলি করে বহুদিন রাজনীতি করছেন। ফলে আজকে যতই পার্লামেন্টে দেখানোর চেষ্টা করেন সরকারি দল বিরোধী দল, কিন্তু গ্রস টোটাল তারা মূলত একই এসেন্স ধারণ করলে বাংলাদেশটা সংকটের মধ্যে পড়বে। আজকে এটার সুযোগে বাংলাদেশে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে, যেগুলি আগে ছিল না। এর অনেক অবাস্তব অবাস্তব কথা বলছে, আমি সেগুলি এখানে বলতে চাই না। জনগণ বুঝে কোনটা অবাস্তব কোনটা বাস্তব। এই যে আপনি দেখেন, সারা দেশে একটা ইন্ডিয়া দখল করে নিচ্ছে ব্রহ্মপুর থেকে ওইটা, এটা কারা? এটা পাকিস্তানের পেতাত্তা এজেন্টরা, এটা করতেছে। এই যে দখল করে নিচ্ছে, এটা তো ইন্ডিয়া তো একদিন তো দখল করতে চায় নাই। বরঞ্চ শেখ হাসিনাকে অনেক ত্রুটি থাকার পর আমি বলবো বর্ডারের আমাদের সীমান্ত চুক্তিটা পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। 1 ইঞ্চি জমি ঠেলাঠেলি করার সুযোগ নাই। আমাদের সমুদ্র সীমার চুক্তি সম্পন্ন হয়েছে ভারতের সঙ্গে এবং মিয়ানমারের সঙ্গে। ফলে এই কথা বলে লাভ নাই যে দেশটাকে ইন্ডিয়া তুলে দিয়েছিল। আজকে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি যে পাকিস্তানের যে শুরু থেকে যেটা ছিল, সেই রাজনীতিটাই নতুন করে এখানে বাংলাদেশে নতুন প্রজন্মের পাকিস্তানি এজেন্ডা এই রাজনীতি করতেছে। অ্যান্টি ইন্ডিয়া দেখায় আজকে বাংলাদেশে একটা অস্তিত্ব তৈরি করে মূলত এখানটা তারা রাজনীতি ফায়দা হাসিল করতে চায়। এবং যেটার সুযোগে ওই যে আমেরিকা এখানটায় নর্থন প্রদন করলো, নাচাক দখল করলো। আর আজকে আমেরিকা এটা করে যে আমেরিকা বোঝাতে চায় যে তোমাদেরকে ইন্ডিয়া তো নিয়ে নিবো, ওই জন্য আমার দরকার। আর ওটা ইন্ডিয়া তো 71 সালেই নেয় নাই ইন্ডিয়া, এরপর আপনি তারপর তখন তো নেয় নাই। আজকে এই কথা বলে মূলত বাংলাদেশের মানুষকে ভয়ে ভীত করে, ভয়ে সন্ত্রস্ত করে আমেরিকা তার স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশে যে কি বলা যায়, বাংলাদেশের ঘাঁটি করতে চায়, আসতে চায়, পূর্বাঞ্চল ডিস্টার্ব করতে চায়, চীনকে কন্ট্রোল করতে চায়, এই বিভিন্ন ডিজাইন এখানটা আছে। আজকে সেটার পরিস্ফুট মানে সেটার লক্ষণগুলি হচ্ছে এইগুলি। এখানকার অ্যান্টি ইন্ডিয়ান ক্রিকেট তোলা, এখানটায় আমেরিকার এখানটায় জাতীয় দিবস আমাদের সংসদে পাশ করা, তাই না? এবং এই মানে এইগুলি করতেছে আর কি। এর থেকে আপনি বাংলাদেশ গভর্নমেন্ট না করে বাংলাদেশ গভর্নমেন্ট নিজেরাই খুব ঘটা করে আমাদের সাহেবরা যদি এটা দিবস পালন করতেন, আমেরিকার এখানে প্রজাতন্ত্র দিবস বা জাতীয় দিবস পালন করতেন, তাও বোধ হয় মানুষ বাঁচত আমাদের। কিন্তু সংসদ ভবনের সামনে নিয়ে যাওয়া কোনো ক্রমে ঠিক করে নাই। কেন করছে এটা আমি বুঝি না। নিজে একজন মুক্তিযোদ্ধা, এবং এই যে আন্দোলনটি হলো 24শে আগস্ট বা জুলাই, সেই আন্দোলনেও আপনারা তৎকালীন সরকারের বিরুদ্ধেই আপনাদের ভয়েসটা রেজ করেছেন বা আন্দোলনের প্রতি একটা সমর্থন ছিল। দুটো মিলিয়ে আপনার উত্তরটা চাচ্ছি এই জায়গাতে, যেটি আপনি এর মধ্যে স্পর্শ করেছেন। এই যে জুলাই যোদ্ধা, শহীদ, তাদের নামে জাদুঘর, সব ইচ্ছা যা ইচ্ছা করুক, আমাদের কোনো আপত্তি নেই তাদেরকে সম্মান জানানোর জন্য। অবশ্যই যারা ক্রস ফায়ারে পড়ে যারা নিহত হয়েছেন, আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু সবকিছুই এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কেন করতে হবে? অন্য কোনো মন্ত্রণালয় ছিল না? নাকি এটি মেটিকুলাস ডিজাইনের অংশ না, আপনার হিসেবেই? দৃষ্টিভঙ্গি তো পরিষ্কার। মুক্তিযুদ্ধটাকে মেলায়ন করে দিয়ে এইটাকে হাইলাইট করতে চায়। মুক্তিযুদ্ধ সম্পর্কে দেখবেন ওদের যারা দালাল আছে, পড়ে আছে, যারা যারা বলে যে 71 মুক্তিযুদ্ধ না, ইন্ডিয়া ষড়যন্ত্র করে, শেখ মুজিব ষড়যন্ত্র করে দেশটাকে ভাগ করছে, এই কথা যারা বলে, তাই না, এটা তাদের এই গ্রুপ হিসেবে এই কাজগুলি হচ্ছে। একটা গ্রুপ তো এটা সমানে ক্যাম্পেইন করতেছে। 71 কোনো মুক্তিযুদ্ধ হয়নি, ভারতের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে দেশটা ভাগ হয়েছে। এই দেশটা ভাগ হয়েছে, পাকিস্তান ভাগ হয়েছে, এই তথ্য যারা দেয় এটা তাদের এই উদ্যোগ প্ররোচনা। আমি এই জায়গাটায় বিএনপি কে বলতেছি যে যদি সত্যি সত্যি আপনারা জিয়াকে মুক্তিযুদ্ধের ঘোষক মনে করেন, জিয়া মুক্তিযুদ্ধ দল মনে করতে না, তাহলে আপনাদের এই জায়গাটা, আপনাদের দৃষ্টিভঙ্গি চোখ কান খোলা খোলা করা উচিত। যদি চোখ কান খোলা রাখেন তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে এই কাজগুলির অবশ্যই সংঘাত হবে। এবং সেই সংঘর্ষের ফলে বাংলাদেশে সত্যিকার অর্থে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামটাকে ব্যবহার করে যেটা করেছে, নিশ্চয়ই আপনারা সেটা করবেন না। এবং বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সে মুক্তিযুদ্ধের যে অপরিত আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে পারবে। আমার শেষ একটি বিষয় জানতে চাওয়া, সেটি হচ্ছে যে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে একেবারে ডেফিনেট করে দিন তারিখ, মানে মোটামুটি টাইম ফ্রেম উল্লেখ করে, যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরে আসবেন এই বছরের। আহ সরকারের পক্ষ থেকে তো ওয়েলকাম জানানো উচিত, যেহেতু তাকে বিচারের মুখোমুখি করতে চাই। এখন যারা স্টেক হোল্ডার আছে রাজনীতিতে, বিরোধী দল, জামাত কিংবা এনসিপি, আর সরকার তো আছেই।
সরকারের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের স্ট্রেট কোনো মন্তব্য দেখলাম না। হ্যাঁ, তিনি যদি ফিরে আসেন তাহলে আমরা আহ আহ, তার জন্য সব ধরনের প্রক্রিয়া অবলম্বন করছি, তাকে ট্রাভেল পাস দিচ্ছি বা ইত্যাদি এই বিষয়ে যা যা বলা দরকার কিছু এখনো শুনতে পাইনি। শুধুমাত্র চিফ প্রসিকিউটর বলেছেন ট্রাইব্যুনালে যে তার ফিরে আসতে কোনো বাধা নেই। কেন সরকার থেকে স্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না? আর পাশাপাশি শেখ হাসিনা আদৌ ফিরে আসবেন কিনা, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে? আসলে সরকার জানে কিনা জানে না, দেশবাসীও আমরাও জানি না। একটা হচ্ছে যে বিগত সরকারের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিদেশে গেছেন, তখন তো এই কথাটা তো আসছে ইন্টারিম সরকারের আমলেই, যে উনি রিজাইন করেন নাই, রিজাইন করতে পাওয়া যায়নি, এই কথাগুলো তো আসছে। ফলে উনি যে ইন্ডিয়ায় গেলেন, এটা একটা আমার কাছে মনে হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট, আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার একটা অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে উনি গেছেন। এটা আমার ধারণা। বর্তমান সরকার, ইভেন ইংলিশ সরকার এটা জানার কথা না, কি অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে উনি গেছেন। হয়তো সেটা ওয়াকার সাহেব জানলে জানতে পারেন, বা আর্মি জানলে জানতে পারেন। তাহলে যে অ্যারেঞ্জমেন্টের মধ্যে উনি গেছেন বা ওনাকে নিয়ে দেওয়া হয়েছে জায়গায়, হ্যাঁ, সেটা কি ছিল সেটা আমরা জানি না। উনি যে বলছেন আসবেন, উনি নিশ্চয়ই তাহলে কোনো অ্যারেঞ্জমেন্টের কথা উনি বলছেন। এটা সম্পর্কে কমেন্ট করা খুব ডিফিকাল্ট। তবে আমি মনে করি প্রধানমন্ত্রী হিসাবে উনি ছিলেন দেশের, ওনার রায় হয়েছে, ওনার দেশে এসে ফেস করা উচিত, দেশ ফেস করা উচিত। কারণ ওনার অসংখ্য কর্মী সাথী দলের এখনো নানা নির্যাতনের শিকার হচ্ছে। ফলে উনি বিদেশে থেকে এসব না বলে দেশে এসে ওনার এই মামলা ফেস করা উচিত এটা মনে করি আমি। যদিও আমার শেষ প্রশ্ন ছিল যেটি করলাম আমি, তারপরেও আপনি যে মন্তব্যটি করলেন সেই জায়গা থেকে আরেকটি সম্পূরক প্রশ্ন দাঁড়িয়েই যায়। যদি যুক্তরাষ্ট্র এবং ভারতের যৌথ অ্যারেঞ্জমেন্টে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে থাকেন, তাহলে আমরা তো আবার এটাও জানি, মানে অনেকে বলছেন, বিশেষজ্ঞদের অনেকে বা ফরাদ মজহর তিনিও বলছেন যে যে আন্দোলনটি হয়েছে সেটির মাধ্যমে রিজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র এখন ক্ষমতা রয়েছে। তাহলে আপনি আপনার অভিজ্ঞতা থেকে একটা সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করলেন যে যুক্তরাষ্ট্র এবং ভারতের অ্যারেঞ্জমেন্টেই শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। এটির কি অন্য কোনো হিসেব আছে আপনার কাছে? না, আমার কাছে এখনো কোনো আমার অন্য আমরা হিসাব আপনি নেই। সব জায়গায় মনে করে যে ডিপ স্টেটের খেলাও আছে, এটা অবধারিত, এটা আমরা সবাই সবাই জানি। এখন মার্কিন সরকার আর ডিপ স্টেট তো আলাদা, একেবারে সবসময় এক থাকবে তা নিশ্চয়ই না। সেই রাইট। জায়গা থেকে আমার প্রশ্ন। শুনেন, এখানটা প্র্যাকটিক্যালি একটা কথা বলি আপনাকে। আমি জেলখানায় শুনছিলাম এটা, আমি আমি কোনো ডকুমেন্ট করি নাই, যে যখন জি। 47 যখন দেশটা ভাগ হয়, তখন হ্যারি হুম ট্রুম্যান হুম। আমেরিকার প্রেসিডেন্ট লর্ড মাউন্টব্যাটেন বলছিল যে তোমরা যে ভারত ছেড়ে আসতেছ, আমাদের জন্য কি রেখে আসলা। তখন লর্ড আচ্ছা মাউন্টব্যাটেন এই ম্যাপটা দেখিয়েছিল পূর্ব পাকিস্তান, যে এইটুকু তোমার জন্য রেখে আসতেছে। যে আমেরিকার, আচ্ছা। তাহলে আমেরিকার তো প্ল্যান তো ধরেন 71 সালে মাইর খেয়েছে এই জায়গায়, তাই না? কিন্তু তারপরে তো সে হাল ছাড়ে নাই, সে তার হুম হুম। পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে। জানি না ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে, তো পৃথিবীও আগাচ্ছে। আমেরিকার মাতবরি আগের মতো থাকবে কিনা, এটাও একটা প্রশ্নের সম্মুখীন। তো সব দিক মিলিয়ে এসব বিষয়ে কথা বলার এখনো আসলে। তবে আমি মনে করি যেটা আমাদের জাতি হিসাবে আমাদের কারো সঙ্গে বিশেষ কোনো চুক্তিতে জড়ানো উচিত না। সে যেই হোক, সেটা ভারত হোক, সেটা দিল্লি হোক, সেটা আমেরিকা হোক, সেটা চায়না হোক, কারো সঙ্গে না। আমরা একটা দেশ, আমাদের দেশটা ছোট হলেও পৃথিবীতে বাংলা নামের বাঙালির একটা দেশ। এই দেশ অনেক ত্যাগ তিতিক্ষার পর, সংগ্রামের পর, শহীদের পর এই দেশটা এসছে। আমরা সেই দেশটা পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল থাকুক, কারো 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 নেওয়াটা না হোক, কারো গুটি না হোক, আমরা সেটাই চাই। আমার বিশ্বাস বাংলাদেশের রাজনীতিটা সেই লক্ষ্যেই প্রবাহিত হওয়া উচিত। আমরা সেটাই চাই, আমরা সেটাই চাই, এবং নিশ্চয়ই আপনাদের মতন যে কজন মুক্তিযোদ্ধা এখনো আমাদের মাঝে আছেন তাদের যে উর্বর চিন্তা চেতনা, সেই ধারায় অন্তত বাংলাদেশ এগিয়ে যাক, এটুকুই আমাদের চাওয়া। আপনি ভালো থাকবেন, নাজমুল হক প্রধান। আল্লাহ হাফেজ। শাওন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মানে জুলাইকে অবজ্ঞা করার প্রয়োজনীয়তা আপনি বোধ করলেন কেন? আর 2024-এর আগস্টের পর থেকেই মানে নিয়মিতই দেখছি আপনি জুলাইকে নিয়ে খোঁচাখুচি করেন, মানে সেটা কেন? আর এই সর্বশেষ যে স্ট্যাটাসটা দিলেন সেটার ভাষা, সেটা নিয়েও তো অনেকের আপত্তি আছে। মানে জুলাই #CDI লেখাটা মানে উচিত হলো কিনা সেটা নিয়েও তো অনেক প্রশ্ন আছে। নবনীতা, আমি নিজে জুলাই 24-এ যখন আন্দোলনটা হয়, তখন আমি নিজেও জুলাইয়ের পক্ষে ছিলাম। একদম সত্যি কথা, এখন যেহেতু আমার ফেসবুকটা রেস্ট্রিক্টেড আছে, সেই জন্য হয়তো বা দেখা যাচ্ছে না, সাসপেন্ডেড আছে সেই জন্য হয়তো বা দেখা যাচ্ছে না। একটু পেছনে গেলেই দেখা যাবে, এবং ফেসবুকটা যদি ফিরে পাই আমার অ্যাকাউন্টটা, তাহলে সবাই দেখতে পাবেন যে জুলাই মাসে যখন কোটা আন্দোলন নাম দিয়ে যখন শুরু হলো, তখন আমি কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। মানে আসলে জুলাই আন্দোলন নামটা ছিল না, কোটা আন্দোলন নাম ছিল। আমি কোটা আন্দোলনের পক্ষে ছিলাম, এবং 2018-তেও একবার আহ, কোটা বিরোধী আন্দোলন যেটা, তখন আমি এটার পক্ষেই আমি পোস্ট করেছিলাম যে
আমি মুক্তিযোদ্ধা পরিবারের একজন সদস্য, আমার শ্বশুর মুক্তিযোদ্ধা। সেই জায়গা থেকে আমি দেখেছি যে ওই পরিবারের কেউ মুক্তিযোদ্ধা কোটা নেননি বা চাননি, বা এছাড়াও আমার আত্মীয় স্বজনের মধ্যে যারা ছিলেন মুক্তিযোদ্ধা সেই পরিবারেরও কেউ কখনো কোটা চাননি। সেই জায়গা থেকে আমি কোটা বিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম। এবং জুলাইতে যখন আবু সাইদের যখন মৃত্যু হলো এবং যে ভিডিওটা আমাদের সবার চোখের সামনে আসলো, সেই ভিডিওটা দেখে অনেকের মতো আমারও কষ্ট হয়েছে। আমিও সেই ভিডিওটার একটি আবু সাইদের একটি স্কেচ তখন খুব ছড়িয়েছিল, সেই স্কেচটা দিয়ে সেই মৃত্যুর বিরুদ্ধে আমিও পোস্ট দিয়েছিলাম। তো এই জুলাইকে আসলে কটাক্ষ করবার কোনো ইচ্ছা তো আমার নিশ্চয়ই ছিল না। কটাক্ষ করার জন্য তো আমি জুলাইতে কোটা আন্দোলনের পক্ষে ছিলাম না। আমি বারবার কোটা কথাটা আমি আসলে একটু গুরুত্ব দিয়েই বলতে চাচ্ছি। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম এটা কোনো কোটা আন্দোলন না, হ্যাঁ, এবং খুব দ্রুতই আসলে আমি বুঝতে পারলাম যে আমি প্রতারিত। আমি যেটাকে কোটা আন্দোলন মনে করছি, ছাত্রদের আন্দোলন মনে করছি, সেটাতে আমি প্রতারিত বোধ করলাম। এবং এটা যখন হয়ে গেল যে আসলে একদম এক কথায় বললে এটা শেখ হাসিনাকে পতন করবার জন্য যে আন্দোলন। ঠিক আছে, আমি এটা যদি ধরেও নেই যে একটি সরকার পরিবর্তনের জন্য আন্দোলন হতেই পারে, সেটি যে কোনো সরকার পরিবর্তনের আন্দোলনের একটা একটা আমরা দেখেছি একটা ধারা, সেই ধারার বাইরে গিয়ে যেভাবে ঢালাও ভাবে গুজব ছড়ানো হলো, এবং প্রমাণ পেলাম আমি যেগুলো গুজব, ঢালাও ভাবে যখন মৃত্যু হচ্ছে, যে মৃত্যুগুলো বলা হচ্ছে যে সেটা পুলিশের গুলিতে মৃত্যু। আমি অবশ্যই বলবো না যে পুলিশের গুলিতে কোনো মৃত্যু হয়নি, অবশ্যই পুলিশের গুলিতে কিছু মৃত্যু হয়েছে, কিন্তু যেভাবে ঢালাও ভাবে বলা হতে লাগলো যে সব পুলিশের গুলিতে মৃত্যু, হেলিকপ্টারের থেকে গুলি ছুড়ে মৃত্যু, এগুলো যখন বুঝতে পারলাম এবং এগুলো বোঝার পর তো আসলে সেই আন্দোলনকে সাপোর্ট করবার কোনো কোনো প্রয়োজনীয়তা আমি বোধ করিনি। কিন্তু তখনও আমার কাছে কটাক্ষ করবার কথা মনে হয়নি। জুলাইয়ের পর যখন 5ই আগস্ট যখন সবাই ধরে নিল যে তাদের কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা এসেছে, যে সরকার পতনের জন্য তারা আন্দোলন করছিল এবং এত এত গুজব ছড়াচ্ছিল, যে সরকার পতনের জন্য 7.62 বোরের গুলি ব্যবহার করে স্নাইপার দিয়ে মারা হলো এবং বলা হলো পুলিশ মেরে ফেলছে, সেই আন্দোলনের পর যখন তারা সরকার পতন করতে পারলো, নিশ্চয়ই একটা নতুন দেশের স্বপ্ন তারা দেখছিল, একটা নতুন বাংলাদেশ যেখানে সত্যি সত্যি বৈষম্যের ঠাঁই থাকবে না। যেই কথা দিয়ে ওনারা আন্দোলন করেছিলেন যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তো সেই বৈষম্য থাকবে না, সেই আশাটা ওনারা করেছিলেন, হয়তো আমিও করেছিলাম। তাই সেই বৈষম্য যেন না হয়, বা যেই সংস্কার বা যে ভালো জিনিসের চাওয়াটা ছিল, সেই চাওয়াটা কি আসলে কোথাও কোনো অংশে পূরণ হয়েছে? কোনো অংশেই তো আমার পূরণ হয়নি, কারোরই পূরণ হয়নি। বরং আমি দেখেছি 5ই আগস্টে প্রথম যেটা দেখেছি সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্যের মাথার উপরে দাঁড়িয়ে অশালীন ভাবে সেই ভাস্কর্য ভাঙা, ভাস্কর্যের উপর দাঁড়িয়ে মূত্রত্যাগ করা, হ্যাঁ, যেই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই এই স্লোগান দিয়ে, বা বঙ্গবন্ধুর বিভিন্ন স্লোগানের ছোট ছোট অংশ দিয়ে যেই আন্দোলনটাকে সার্বজনীন করবার চেষ্টা করা হয়েছে, প্রথমেই যখন দেখলাম প্রথম আঘাত বাংলাদেশের স্বাধীনতার যিনি স্থপতি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের উপর যখন দাঁড়িয়ে দেখলাম যে উল্লাস করছে, আমরা যখন দেখলাম যে বাংলাদেশের সবচাইতে, বাংলাদেশ একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক, সেই দেশের সংসদ, সেই সংসদের ভেতরে ঢুকে যখন উদ্দাম নৃত্য দেখলাম, সংসদের টেবিলগুলো, এটা তো আমাদের কাছে একটা পবিত্র জায়গা হবার কথা ছিল, এবং আমি এখনো মনে করি একটি দেশের জন্য সংসদ সবচাইতে পবিত্র জায়গা। সেই সংসদের টেবিলের উপর দাঁড়িয়ে যখন দেখলাম, আমি অনেকগুলো নতুন কথা শিখেছি। একটি কথা বলি, ছাত্রীদের নৃত্য, হ্যাঁ, তাদের অশালীন অঙ্গভঙ্গি, বুঝতে আর বাকি তো থাকবার কথা না যে আসলে সেই জুলাইয়ের আন্দোলনটা কি আন্দোলন ছিল। হ্যাঁ, আমি 5 তারিখের আগেই টের পেয়েছি, কিন্তু 5 তারিখেই আমি প্রচন্ড পরিমাণে আমি কষ্ট পেয়েছি, এবং আমি চেষ্টা করেছি যে ছোট ছোট করে আমি প্রথম লিখেছি আসলে যখন সংসদ ভবনে যখন সেই অশালীনতাটা হয়েছে, সেই উদ্দাম নৃত্যটা হয়েছে, যখন সংসদের টেবিলের উপরে পা তুলে সিগারেট টানছিল সেই আমি জানি না কারা, আমি একটু আগে একটা শব্দ ব্যবহার করেছি, আমি তখন থেকে আসলে আমি এর প্রতিবাদ করা শুরু করেছি। এবং আমি যেসব বিষয়ে প্রতিবাদ করেছি, আমি মনে করেছি যে সেসব বিষয়ে প্রতিবাদ করবার দরকার ছিল, সেজন্যই প্রতিবাদ করেছি। শাওন, এই যে আপনি বলছেন নতুন একটা শব্দ শিখেছি, আমি যে কত নতুন শব্দ শিখেছি, মানে হাদির শব্দটা তো সবচেয়ে নতুন শিখেছি, হ্যাঁ, ছাপড়িও একটা নতুন শব্দ, কিংবা ওই যে আপনি স্ট্যাটাসে যেটা ব্যবহার করেছেন সেটা তো তৈরি হয়েছে
এই জুলাইয়ের পরে। কিন্তু হলোটা কি, মানে আসলে একটা কিছু পাল্টে গেল কিনা 2024-এর জুলাই আগস্টের পর থেকে? কারণ ধরুন আপনি আমি প্রায় একই রকম পরিসরেও বড় হয়েছি, মানে আমরা একই মানে সময়ে বড় হয়েছি, একই পরিসরেও বড় হয়েছি। এসব শব্দ তো প্রকাশ্য উচ্চারণের বিষয় ছিল না। কিংবা আমরা যেসব রাজনৈতিক আন্দোলনও দেখেছি, মানে আমরা প্রাথমিক স্কুলে পড়তাম, কিন্তু আমাদের তো 90-এর গণ আন্দোলনও মনে আছে, আমাদের দীর্ঘ সময় 96-এর আন্দোলন তো মনে আছে আমাদের। আমার প্রশ্ন হচ্ছে এই যে 5ই আগস্ট শেখ হাসিনার, আপনি ওটা নিয়েও স্ট্যাটাস দিয়েছেন যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, একজন 70-75 মহিলা, তার অন্তর্বাস নিয়ে যখন আনন্দ করা 78 হয়, বছর বয়স্ক একজন মহিলা ছিলেন। তার সেই মহিলার অন্তর্বাস নিয়ে আনন্দ করা হচ্ছে কারো রুচিতে বাজছে না, কিন্তু আমি জুলাই #CDI লিখছি, রুচিতে বাজছে কেন? মানে আপনার কি মনে হচ্ছে যে এখন একটা রুচি, মানে পরস্পরের রুচিকে চ্যালেঞ্জ করার একটা সময় চলে এসেছে? মানে হলো কি বাংলাদেশটা? আমি আসলে কারো রুচিকে চ্যালেঞ্জ করতে চাইনি। হ্যাঁ, অন্য একজনের বা একটি একটি গ্রুপের, একটি অংশের তাদের রুচির সাথে তাল মিলিয়ে আমি আসলে জুলাই সিডিআই লিখিনি। আমি তাদের রুচিতে আমি নিজেকে নামাতে চাইনি বা এখনো নামাতে চাই না। কিন্তু আপনার সাথে তাল মিলিয়ে বলছি যে অনেক যেগুলো শব্দ শিখেছি বা শুনেছি, আসলে শুধু কি আমরাই শিখেছি, আমি আপনি শিখেছি? এটা কি আমাদের সন্তানরা শিখছে না বা শিখেনি? জুলাইয়ের পর পর যে সিডিআই যে সাংকেতিক বা যে শব্দটি সাংকেতিক বলি বা রূপক যে শব্দটি, সেটি তো তৈরি করেছেন সেই জুলাই যোদ্ধারাই। হ্যাঁ, ওনারা তখন লিখেছেন হাসিনা সিডিআই, ওনারা বেগম রোকেয়ার ছবিতে রং দিয়ে লিখেছেন আমি তো এটা জানতামই বেগম না। রোকেয়া যে লিখেছেন। এটা এটা আমরা ও, এটা জুলাইয়ের পর ওনাদের পর দেখেছি। আবিষ্কৃত শব্দ? হ্যাঁ, এটা ওনাদের আবিষ্কৃত শব্দ, সিডিআইটা ওনাদের আবিষ্কৃত শব্দ। কিন্তু আমি তো একটা মাসকে নিয়ে লিখেছি, ওনারা তৎকালীন প্রধানমন্ত্রীকে নিয়ে লিখেছেন, ওনারা বেগম রোকেয়াকে নিয়ে লিখেছেন, ওনারা বিভিন্ন বিষয়কে ওনারা সিডিআই না এরকম করে লিখেছেন, স্বজন হারানোর বেদনা না। হ্যাঁ, এটা যেমন লিখেছেন ওনারা 1 2 3 4 এরপরে ছন্দ মিলিয়ে আরো একটি খুব অশালীন শব্দ ওনারা এগুলো বলেছেন। তারপর টিনের চালে, আমি এগুলো এগুলো আসলে উচ্চারণ করা আপনার আমার পক্ষে আসলে সম্ভব না। টিনের চালে কাওয়া, তারপর আরেকটি অশালীন শব্দ ব্যবহার করা। এই ধরনের অশালীন শব্দগুলো একের পর এক ব্যবহৃত হচ্ছিল। কারো আসলে রুচিতে লাগছিল না। আমাদের সন্তানরা শিখছে, শুনছে। আর শুনলেই কিন্তু একটা মানুষের কিছু শব্দগুলো আসলে শেখা হয়ে যায়, একটা স্বাভাবিক হয়ে যাচ্ছে সবার কাছে শব্দগুলো। আমি আসলে যেই কারণে এই শব্দটি লিখেছি সেটা আসলে আমি বলতে চেয়েছি, আমি বুঝাতে চেয়েছি যে এই শব্দটা যখন আপনারা আমাদের প্রতি ব্যবহার করেন আমাদের খারাপ লাগে। এখন আপনাদের প্রতি আমি ব্যবহার করলাম, আপনাদের যে এত খারাপ লাগছে, তাহলে যে গত 2 বছর আপনারা ব্যবহার করেছেন এই শব্দগুলো, আমাদের কেমন লেগেছে? আপনারা তো একের পর এক ব্যবহার করেছেন। স্বজন হারানোর বেদনা না, কেন অন্য কোনো ভাষা ছিল না আপনাদের মুখে? আন্দোলনের ভাষায় অন্য কোনো ভাষা ছিল না? আন্দোলনের পরবর্তীতে আপনারা এগুলো ব্যবহার করলেন, কেমন লাগে মানুষের তখন? আর সাংকেতিক শব্দে আপনাদের এত গায়ে লাগলো। আমি গায়ে লাগাতে চেয়েছি আসলে। আমার বয়স 45 অলমোস্ট। এই 45 বছর বয়সের আসা পর্যন্ত আমি এখন পর্যন্ত কোনোদিন একটি খারাপ শব্দ ব্যবহার করিনি, না আমার লেখায়, না আমার কোনো পোস্টে। আমাকে যারা চেনেন বিভিন্নভাবে, আমার সমসাময়িক আমার সারাউন্ডিং এ যারা আছেন, আমি কখনো কোনো গালাগালি করি না, আমি কখনো কোনো খারাপ ভাষা ব্যবহার করি না। কিন্তু আমি এবার এটা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছি এটা বোঝানোর জন্য যে আসলে কেমন লাগে। কিন্তু আমি তাদের সাথে কোনো প্রতিযোগিতায় যেতে চাই না। আমি কখনোই এই ধরনের ভাষা ভবিষ্যতেও ব্যবহার করব না, আগে তো করিনি। আমি তাদের মানে প্রতিযোগিতা আসলে কাদের সাথে হয়? প্রতিযোগিতা তো হয় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমি তো এগিয়ে যেতে চাই, আমি নিজেকে পিছিয়ে নিয়ে যেতে চাই না। একটি কথা আমি নবনীতা আপনাকে উল্লেখ করতে চাই। জুলাইতে 24 জুলাইয়ে যে অপমৃত্যুগুলো হয়েছে, সেই অপমৃত্যুগুলোতে যারা ভিকটিম, তার মধ্যে অনেকেই আছেন যারা এখনো মানে যাদের বাবা মা, যাদের পরিবার এখনো কোনো প্রমাণ পাননি বা কোনো নিশ্চিত না যে কিভাবে তাদের সন্তান বা তাদের ভাই বা তাদের স্বামী মারা গেছে। হ্যাঁ, কারণ ঢালাওভাবে বলাটা তো খুব স্বাভাবিক যে এটা সরকার মেরে ফেলেছে, কিন্তু আসলেই কি এটা ঠিক মতো তদন্ত হচ্ছে যে আসলে স্নাইপার গুলো কোত্থেকে আসলো, স্নাইপার গুলো কার হাতে ছিল? বারান্দায় বসা একটি বাচ্চা মারা গেল, বারান্দার গ্রিলের যেই ছবিটা আমরা দেখেছি
সংবাদপত্রে আমরা দেখেছি সেই গ্রিলে গুলিটার যে ছবিটা, গুলিটা ভেদ করে যাওয়ার ছবিটা একদম সরল রৈখিক ছবি। এখন একটা হেলিকপ্টার থেকে গুলি করলে কি এরকম সরল রৈখিক ভাবে গুলিটা কারো কপালে সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে যায়? এটা তো খুব নর্মাল একটা বিজ্ঞান। উপর থেকে গুলি করলে তো গুলিটা এভাবে করে ঢুকবে না। তাহলে সমান উচ্চতার কোনো একটা সামনের কোনো একটা দালান থেকে বা কোনো একটা ভবন থেকে এই গুলিটা করা হয়েছে। এই বিষয়গুলো যারাই বলতে চেয়েছেন তাদেরই মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, তারাই চুপ হয়ে গেছেন। আমাদের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি যখন বলেছেন ওনার উনি স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন, হঠাৎ করে ওনাকে বদলে অন্য বিষয়ক উপদেষ্টা বানিয়ে দেওয়া হলো, ওনার মুখ বন্ধ করে দেওয়া হলো। তো এই বিষয়ে তো কোনো তদন্ত হয়নি, কিছুই হয়নি। সবাই সবাই ঢালাও ভাবে বলছেন যে এটা মৃত্যুর পিছনে কারা কারণ ছিল। আসলে এই মৃত্যুর পিছনের কারণটা কি বের হয়েছে? আমি সেই অভিভাবকদের প্রতি আমি সহানুভূতি প্রকাশ করছি, যার সন্তান মারা গেছেন, যার ভাই মারা গেছেন, যার স্বামী মারা গেছেন। তার জীবনে এর চেয়ে খারাপ দিন আর কখনো আসেনি, এবং অবশ্যই আমার সেই স্টেটাসটা দেখে তাদের খুবই কষ্ট লাগবার কথা। আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী, যাদের সন্তান মারা গেছেন, যার ভাই মারা গেছেন, বা যার কোনো একটি পরিবারের সদস্য মারা গেছেন। কিন্তু আমার স্টেটাসটা তাদের প্রতি ছিল না, আমার স্টেটাসটা ছিল যারা এই জুলাইটাকে সাজিয়েছেন, যারা সেই মেটিকুলাস ডিজাইন করেছেন। শাওন, আপনার বিষয়ে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরাসরি তার মুখোমুখি দাঁড়িয়ে একটা অভিযোগ উঠেছে। আপনি দেখেছেন কিনা পত্রিকায় জানি না। একজন ছাত্র নেতা জুলাই স্মরণ সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জিজ্ঞেস করেছেন যে মীর আফরোজ শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, মানে আপনার বিচার হচ্ছে না কেন? আপনার নামে তো বেশ কিছু মামলা হয়েছে, আনিস আলমগীরের সাথে মামলায় আপনি ছিলেন, এবং তারও আগে তো আপনাকে একবার ডিবিতে নিয়ে সারাদিন বসিয়েও রাখা হলো। মানে আপনার ক্ষমতাটা আসছে কোত্থেকে? হ্যাঁ, মানে থানায় নিয়ে বসিয়ে রাখা হলো। আপনার ক্ষমতাটা আসছে কোত্থেকে? আপনি প্রশ্ন করা বন্ধ করছেন না কেন, বা এই ধরনের উত্তক্ত করা বন্ধ করছেন না কেন? আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনোই ক্ষমতা নেই। যদি ক্ষমতার কথা বলেন, সত্যের ক্ষমতা যদি থাকে, আমার ক্ষমতাটুকুন ঠিক সেইটুকুন। আর যদি বিশ্বাসের ক্ষমতা থাকে, আমি যা বিশ্বাস করি সেটা আমি বলি। আমি যা সত্য মনে করি সেটা বলতে ভয় পাই না। আর কিছুটা সাহস আমাকে আসলে, যারা আমাকে মিথ্যা মামলা দিয়েছেন, যারা, যেমন একটি মামলার কথা বলি, একটি না দুটি মামলার কথা বলি, যে 5 বা 6 আগস্টের দিনটাকে উল্লেখ করে আমার নামে দুটি মামলা হয়েছে। যে দুটি মামলার সময় একই, বিকেল 4টা। সেই বিকেল 4টায় আমি মেহের আফরোজ শাওন, আমি ছিলাম ভাটারা এলাকায়, সেখানে আমি একটি হত্যা চেষ্টায় আমি অংশ নিয়েছিলাম। সেই একই দিনে বিকেল 4টায় আমি আবার নিউ মার্কেটেও ছিলাম। নিউ মার্কেট এলাকায় একটি ভ্যান চালকের হত্যা চেষ্টায় আমি অংশ নিয়েছিলাম। তো আমি একটি মানুষ, বিকেল 4টায় একই সাথে কি করে ভাটারায় ছিলাম আর কি করে নিউ মার্কেটে ছিলাম এটা অবশ্য আমার জানা নেই। তো এই ধরনের মামলা যারা করেছেন, তাদের কাছে তারা আমাকে আসলে এই সাহসটা দিয়েছেন, তারা আমাকে শক্তি দিয়েছেন। যারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, আমি একটা কথা বললেই তারা আমার পরিবারকে টেনেছেন, তারা আমার বৈবাহিক সম্পর্ককে টেনেছেন, আমার স্বামীকে টেনেছেন, আমার বাবা মাকে টেনেছেন, আমার সন্তানকে টেনেছেন। হ্যাঁ, আমার এর আগে আমার পূর্ববর্তী জীবন বা আমার কিভাবে বিয়ে হলো সেটা নিয়ে তাদের কি ধারণা সেটা টেনেছেন। ভাই, আমার বিয়ে হয়েছে, আমার স্বামী মারা গেছে, সেও তো 14 বছর পার হয়ে গেল। তো উনি থাকতেও কোনো কথা হলো না, আমার মৃত্যুর পরেও কোনো কথা হলো না। জুলাইয়ের পরপরই একেবারে আমি সবকিছুর অপরাধী হয়ে গেলাম। আমার যদি কোনো ক্ষমতা থাকে, তারা আমাকে ক্ষমতাবান করেছেন, তারা বারবার আমাকে আঘাত এনেছেন, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, আমি কেঁদেছি, আমি ভয় পেয়েছি। আমাকে যখন ডিবিতে নিয়ে গিয়েছিল, ডিবিতে আমি 22 ঘন্টা ছিলাম। আমার তখন পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা অটো রিক্সা আমার পায়ের উপর দিয়ে চলে যাওয়ার কারণে আমি তখন হাঁটতে পারতাম না। আমি ওই অবস্থায় 22 ঘন্টা ডিবিতে, আমার পা ফুলে গিয়েছিল। আমি ডিবিতে ভয় পেয়েছি। কেন ভয় পাবো না? আপনি বলেন, ডিবিতে ধরে নিয়ে গেলে আপনি ভয় পাবেন না? কিন্তু প্রতিবার আঘাতপ্রাপ্ত হয়ে আমি যখন দেখেছি যে আমি সৎ, আমার বিশ্বাস সত্য, সেটাই আমার ক্ষমতা। আপনার বিশ্বাসের জায়গাটা নিয়েও তো এখন একটা বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষের, বা আমি যদি বলি যে জুলাই আন্দোলনে বিজয়ী পক্ষের বড় ধরনের সমস্যা আছে। ধরেন আপনি বঙ্গবন্ধু করছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে কেউ বঙ্গবন্ধুকে অপমান করছে, আপনার গায়ে লাগছে, তার মানে আপনি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন। আপনার মা সংসদ সদস্য ছিলেন, আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তো মানে
আওয়ামী লীগ রাজনীতিতে বিশ্বাসী পরিবারের বিশ্বাসটাকে সম্মান করবার তো কথা না জুলাই আন্দোলনের পরে। পরাজিত পক্ষ হিসেবে সেটা মেনে নিতে পারছেন না কেন? সেটাও একটা সমস্যা কিনা? মানে আপনার তো বিজয়ী পক্ষকে খোঁচাখুচি করার কথা না, কারণ মানে বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু তো মানে বাংলাদেশে মানে তার বাড়ি ভাঙা হলো মহাসমারোহে না, আমাদের সকলের চোখের সামনে কয়েক দফা ধরে। তো সেটা অ্যাকসেপ্ট করতে পারছেন না কেন যে হেরে গেছেন? আপনি একসেপ্ট করতে পেরেছেন? বাংলাদেশের সাধারণ জনগণ সবাই একসেপ্ট করতে পেরেছে? তাহলে সেই রিক্সাওয়ালাটার কথা আপনি কি বলবেন, যে রিক্সাওয়ালাটা ফুল দিতে গিয়েছিল 32 নম্বরে? সেই 32 নম্বরে একটা রিক্সাওয়ালা, সাধারণ রিক্সাওয়ালা, সে আওয়ামী লীগের কোনো পদবিধারী না, সে কোনো সেক্রেটারি না, সে কোনো স্বেচ্ছাসেবক লীগের কেউ না, সে ফুল দিতে গিয়েছিল, তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। একটা স্কুলে পড়ুয়া ছেলে দেখতে গিয়েছিল, সে ছোটবেলায় শুনেছে বঙ্গবন্ধুর বাড়ি ছিল এটা 32 নাম্বার, দেখতে গিয়েছিল, তাকে কেন গ্রেফতার করা হলো? নতুন বাংলাদেশে যদি হয়, বিজয়ী যেই দলটি, বা আমরা যদি এটাকে অভ্যুত্থান বলি, অভ্যুত্থানে বিজয়ী যেই দলটি, কেন শুধু তারাই খুশি হলেন? কেন শুধু তাদেরই পোশাকে পরিবর্তন হলো? কেন শুধু তাদের আর্থিক পরিবর্তন হলো? কেন জনসাধারণের আর্থিক পরিবর্তন হলো না? কেন একের পর এক কারখানাগুলো বন্ধ হয়ে গেল? কেন একের পর এক গার্মেন্টস গুলো বন্ধ হয়ে গেল? কেন যারা এই গার্মেন্টস গুলোতে চাকরি করতেন, কারখানাগুলোতে চাকরি করতেন, কেন তাদেরকে রিক্সা চালাতে নামতে হলো? আমি রিক্সায় যখন চড়ি, এখনের কথা বলছি না, আমি 3-4 মাস আগের কথা বলছি, যে রিক্সা চালক তিনি বলছেন যে তিনি 24-এর আগে তিনি একটি কারখানার সিকিউরিটি গার্ড ছিলেন, এখন তিনি রিক্সা চালক। এরকম বহু মানুষ আছে যারা, এই যে ছিনতাই বেড়ে গেছে, তারা কি হঠাৎ মাটি ফুঁড়ে উদয় হয়েছে এই ছিনতাইকারীরা? তো কি এমন হলো যে শুধু ওনারাই ভালো আছেন, শুধু বিজয়ী একটা দলই ভালো আছেন? কই, জুলাই আন্দোলনে যারা আহত তারা ভালো নেই কেন? তারা কেন বলেন যে আমাদের সঠিক চিকিৎসা হচ্ছে না? তারা কেন খুশিতে বলছেন না যে না, আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের অনেক ভালো চিকিৎসা হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার এসে আমাদের অনেক ভালো চিকিৎসা করেছে, বা অন্তর্বর্তীকালীন সরকার যে একটা ফান্ড করেছিল, জুলাই ফান্ড, আমি জানি না, আমার মনে নেই, খুব সম্ভবত 100 কোটি টাকার একটা ফান্ড। হ্যাঁ, তো সেই ফান্ড থাকার পরে ওনাদের কেন চিকিৎসা হলো না? কেন ওনারা এখনো আহত? কেন একজন জুলাই আহত একজনের মা এখনো হাউমাউ করে কেঁদে তাকে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইতে হয়, সাহায্য চাইতে হয়? তাহলে কি শুধু আমরা হেরে গেছি? আমরাই কি শুধু পরাজিত? সেই আহত যেই পরিবাররা, ওনারা কি পরাজিত না? যারা ওনাদেরকে, মানে কি বলবো, ওনাদেরকে সমর্থন জানিয়েছিল, সাধারণ জনগণ, যেই নারীগুলো, সেখানে বোরখা পরা নারী যেমন আমরা দেখেছি, সেখানে আমরা প্রগতিশীল নারীও দেখেছি, জিন্সের প্যান্ট পরা, টি শার্ট পরা, তারা কেন হেরে গেল? সেই জিন্সের প্যান্ট টি শার্ট পরা নারীগুলো হেরে গেল কেন? কেন তাদেরকে ঢাকা ইউনিভার্সিটির মতো এলাকায় কাপড় ঠিক নাই বলে তাদেরকে কটাক্ষ করা হলো, এবং যিনি কটাক্ষ করলেন তাকে ফুলের মালা গলায় দিয়ে বের করে নিয়ে আসা হলো? তাহলে আসলে কি আমরা সবাই হেরে যাইনি? শুধুমাত্র একটি বিশেষ অংশ যারা সরকারের মধ্যে ছিলেন, বা সরকারের মধ্যে পরবর্তী সরকারে ঢুকতে পারবেন সেই আশায় ছিলেন, এবং এখন ঢুকতে পেরেছেন, যাদের চেহারার পরিবর্তন হয়েছে, পোশাকের পরিবর্তন হয়েছে, জুতার পরিবর্তন হয়েছে, জয়ী শুধু ওনারাই। বাকি যারা আমরা, বাকিরা সবাই, তারা সবাই আসলে পরাজিত। সেজন্যই শেষ আসলে কথা বলছি। নিরাপদ আছেন? মানে আপনার তো বিচার চাই, অনেক রকম পার্টিও গজিয়ে গেছে আমি দেখছি, আপনারা কি এটা বের করতে পেরেছেন? আপনাকে যখন পেলাম এই প্রশ্নটা করি, মানে আমার কৌতূহলী লাগে। যেমন ধরেন আনিস আলমগীর ভাইয়ের সঙ্গে যখন আপনার মামলাটা হলো, তখন ওই মামলাটা রাত 2টায় এসে রেড রেভলিউশন অ্যালায়েন্স বা এরকম একটা কোনো দলের কেউ একটা ছেলে এসে করলো। এবার আপনার বিরুদ্ধে প্রথম দেখলাম সংবাদ সম্মেলন করছে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জেডিপি, প্রথম শুনলাম না। আবার এখন আপনার বিরুদ্ধে, তারপর নায়িকা মাহি, এরকম কয়েকজনের বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, সেই মামলাটা যিনি যে প্রতিষ্ঠা মানে দলটি করেছে, তার নাম আবার রাষ্ট্র সংস্কার ফোরাম বা এরকম একটা কিছু। এরা কারা? মানে আপনারা কোনো খোঁজ পাচ্ছেন, বা মানে কোথায় কে মামলাটা করছেন? না, এরকম কোনো খোঁজ পাইনি, এবং খোঁজ নেবার চেষ্টাও করিনি। এরকম আগামী কিছুদিনে হয়তো বা প্রতিদিনই কোনো না কোনো এরকম দল তৈরি হবে, গ্রুপ তৈরি হবে। সেটা হতে কতক্ষণ? আমার একটা প্রশ্ন আপনার মাধ্যমে, আপনার যারা দর্শক তাদের কাছে, হ্যাঁ, মানে যেই মামলাগুলো হচ্ছে, আমার নামে মামলা হচ্ছে বা হয়েছে, বা একটি বিশেষ সাংকেতিক শব্দ লেখার কারণে বা রূপক শব্দ লেখার কারণে একটি বড় অংশ ওনারা ক্ষোভে ফেটে পড়েছেন, সেই কারণে অভিযোগ করেছেন। কিন্তু যেই মডেল, বা যেই মডেল এবং আইনজীবী, যেই মেয়েটি পিয়া জান্নাতুল,
ও এসব কিছু বলেনি, ও শুধু বলেছে একটি নারীর বিরুদ্ধে মব করা যাবে না, আপনারা রুখে দিবেন। এটা কি কোনো খারাপ কথা? উনি শুধু মবের বিরুদ্ধে বলেছেন। হ্যাঁ, তারপর উনি অবশ্য আরো ব্যাখ্যা করে বলেছেন নারী কেন, কোনো মানুষের বিরুদ্ধেই মব করা যাবে না, তার নামে কেন মামলা করতে হলো? তিনি তো একটা যুক্তিসঙ্গত কথা বলেছেন। হ্যাঁ, আচ্ছা, ওনার নামে মামলা হলো, আমার নামে মামলা হলো, যিনি ওপেনলি বললেন যে আমাকে যদি শারীরিকভাবে হেনস্থা করা যায় তাহলে 1,00,000 টাকা পুরস্কার দেয়া হবে, এই দাম যিনি ধরে দিলেন, এবং আমাকে রক্তাক্ত করতে পারলে 2,00,000 টাকা পুরস্কার দেয়া হবে, তিনি একদম খোলাভাবে তার নিজস্ব আইডি থেকে এই কথাটি বললেন, এই ঘোষণাটা দিলেন, তার নামে কোনো মামলা হলো না। তাহলে ব্যাপারটা কেমন হলো আসলে, এই হিসাবটা আমি মিলিয়ে ফেলেছি। এখন প্রশ্নটা আমি রেখেছি আপনার দর্শকদের প্রতি, তারা হিসাব মিলাক। অসংখ্য ধন্যবাদ মেহর আফরোজ শাওন, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।